পড়ছিলাম তাজমহল, কলমে প্রিমা ফার্নাস চৌধুরী। পর্ব সংখ্যা 25। শাইনা তাজদারের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে নেমে গেল, দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তাজদার ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। কণ্ঠটা ধারালো শোনালো, আমি ধরার মতো ধরলে সেদিন তুমি আর বাঁচতে পারবে না শাইনা মমতাজ। শাইনা একটা শব্দ না করে দরজা খুলে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর নিঃশব্দে ফিরে এলো, হাতে চায়ের কাপ। টেবিলে কাপটা রেখে বলল, ঠান্ডা হয়ে যাচ্ছে। বড় আম্মু বলেছে চা খেয়ে দেখা করতে, জরুরি কথা আছে। তাজদার তাকালো কাপটার দিকে, ঠোঁটের কোণ থেকে একটুখানি ব্যঙ্গ উঠে এলো। ওখানে রাখলে খাবো কিভাবে? শাইনা টেবিল থেকে কাপটা তুলে আনলো, তার দিকে এগিয়ে দিল। কাপটা হাতে নিয়ে তাজদার অনেকক্ষণ ধরে কিছু ভেবে দেখলো, তারপর নির্দ্বিধায় পুরো চা মেঝেতে ঢেলে দিল। শাইনার মুখটা একে নিমেষে বিবর্ণ হয়ে গেল। সে থমকে দাঁড়ালো, চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। তাজদার কাপটা বিছানার দিকে ছুঁড়ে দিয়ে পেছনে ফিরে শুয়ে পড়ল, যেন কিছুই ঘটেনি। চায়ের ছিটে পড়া গরম তরল টুকুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল শাইনা। তার কণ্ঠ কেঁপে উঠল, আপনি চা ফেলে দিয়ে ভালো করেননি। কোনো সাড়া নেই তাজদারের। শাইনা অপমানিত বোধ করছে। সে সকাল সকাল চা বানিয়েছে দুধ চিনি ভালো করে দিয়ে। চায়ের কাপটার দিকে তাকালো সে, অনেকক্ষণ চেয়ে রইল। তারপর কাপা হাতে চায়ের কাপটা তুলে তাজদারের দিকে তাকালো। তাজদার এখনো শুয়ে আছে চোখ বন্ধ করে। শাইনার কণ্ঠ আরো একবার কেঁপে উঠল, কথা ঠোঁট ছুঁয়ে বেরিয়ে এলো না চাইতেও। আপনি চা ঢাললেন কেন? জবাব দিন। আমার সাথে এই ধরনের আচরণ করবেন না, আমি আর ছোট নেই। এটা কেন করলেন? জবাব দিন। তাজদার ধীরে মুখ তুলল, চোখ দুটো খ্যাপাটে। রাগে দগদগের চেহারাটা মুহূর্তেই বদলে গেল। ভ্রু কুঁচকে ঠোঁট চেপে ধরে হিংস্র দৃষ্টিতে তাকালো শাইনার দিকে। আঙুল তুলে সরাসরি দরজার দিকে ইশারা করলো। বরফ শীতল কণ্ঠ বলল, বের হও। তোমার সঙ্গে কথা বলার রুচি হচ্ছে না এখন, জাস্ট বের হও। শাইনা কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তার চোখে জল নেই, কিন্তু মুখটা ঢেকে গেল গভীর কালো মেঘে। অপমান, ঘৃণা আর অসহায়তার মিলেমিশে আষাঢ়ের ঘন কালো মেঘে ঢাকা আকাশের মতো রং ধারণ করে গেল তার চেহারা। হঠাৎ কোনো শব্দ ছাড়াই নিজের হাতে ধরে রাখা কাপটা সে মেঝেতে ফেলে দিল। শব্দ হলো। তাজদার হকচকিয়ে শাইনার দিকে তাকালো। চোখে জল, আগুন নিয়ে দাঁড়িয়ে আছে শাইনা, হাতে কাপটা নেই, মেঝেতে পড়ে গিয়েছে। তাজদারের বিস্ময় বাড়ল। সে ধীরে ধীরে বিছানা থেকে নেমে এলো। শাইনা তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। যার তাজদার সিদ্দিকের মতো লোকের ত্রিসীমানায় প্রবেশের সাহস ছিল না, সে তার সামনে দাঁড়িয়ে তার চায়ের কাপ ভেঙেছে। এটা দুঃসাহসী বটে। তাজদার কোনো কথা না বলে কাবার্ড খুলে তার একটা নেভি ব্লু রঙের শার্ট নিল। গায়ে চাপাতে চাপাতে শাইনাকে শান্তভাবে বলল, মেঝে পরিষ্কার করে নাও। শাইনা বেরিয়ে পড়ছিল। তাজদার সিদ্দিকি কটাক্ষের সুরে বলল, আকাশটা দিলেই হেঁটে চলার মাটিটা আর পছন্দ হয় না, এই জন্যই বলে বেশি দিলে মানুষ বেমানুষ হয়ে যায়। শাইনা বেরিয়ে গেল, অমানুষ সে নিজেই। কিছুক্ষণ পর রওশনারা এলো ঘরে। মেঝেতে কাপের অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে তাজদারকে বলল, এটা কিভাবে ভাঙলো? তাজদার ল্যাপটপটা চার্জে দিতে দিতে মায়ের দিকে তাকালো, কিছু বলল না। মা উত্তরটা জানে। শাইনা রওশনারের পিছু পিছু ঘরে ঢুকে এলো। কাপের ভাঙা অংশগুলো কুড়িয়ে নিয়ে বেরিয়ে গেল। রওশনারা কপাল কুঁচকে ছেলের দিকে তাকিয়ে রইল। তাজদার এখনো মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে, পকেটে এক হাত গুজে। রওশনারা হতাশ নিঃশ্বাস ছাড়লেন। বেরিয়ে যাওয়ার সময় বললেন, এরকম করলেও জীবনেও তোমার সাথে কোথাও যেতে চাইবে না। তুমি ছোট নও, সব বোঝো। ওদের বাড়িতে এসব কথা গেলে ওরা কি মনে করবে? এইসব ছোটখাটো বিষয় থেকেই বড় ঝামেলা শুরু হয়। এই ঘটনার পর ও আর তোমার সাথে কক্সবাজারে যাবে? তাজদার এবার মায়ের দিকে ফিরল। না গেলে ওর বাপের বাড়ি চলে যেতে বলো। এখানে থাকতে হলে আমার কথার দাম দিতে হবে। ও আমাকে বলে দিয়েছে ও যাবে না কক্সবাজারে। আমার কি বলার আছে এখানে? আমি ওকে জোর করতে পারবো না। তুমি চা ঢেলে দিয়ে ভুল করেছো। পরের মেয়ের সামনে এসব করলে সে আপন ভাববে না। শাইনা তখনই ঘরে এলো। তাজদার তার দিকে তাকালো, তারপর চোখ সরিয়ে নিল। রওশনারা শাইনাকে বললেন, একটু ঝাড় দাও, ছোট ছোট ভাঙা অংশ থাকতে পারে। আর কক্সবাজার যাওয়া নিয়ে তাজদারের সাথে কথা বলো। বলেই তিনি বেরিয়ে গেলেন। শাইনা ঘরটা ঝাড়ু দিল, ফ্লোর মুছলো,
বালতিটা নিয়ে বেরিয়ে যাচ্ছিল। তাজদার বলল, বিকেলে বাড়ি এসে আমি যেন দেখি সুটকেস গোছানো আছে। যাচ্ছি না টাইপ কথা আমি শুনতে চাই না। যদি কেউ কথা অমান্য করেছে তাহলে কেলেঙ্কারি ঘটবে এখানে। শাইনা একটু থামলো। তাজদারের বলা শেষ হতেই সে বেরিয়ে গেল। শাইনা বিকেলে তাদের বাড়িতে গিয়েছে, সাথে তিতলিও ছিল। তার বড় ভাইয়ের বাচ্চাটার জ্বর, তাকে দেখতে ছুটে এসেছে সে। শাহিদা বেগম বললেন রাতে খেয়ে যেতে। তিতলি বলল ওরা তো বেড়াতে যাবে, ভাইয়া তার এক স্যারের বাড়িতে গিয়েছে, ওখান থেকে এসে কক্সবাজারে রওনা দেবে। শাহিদা বেগম খুশি হয়ে বললেন তাহলে তো ভালোই। শাইনা তার ভাইপোকে কোলে নিয়ে আদর করছিল তখন। দাদিমা বললেন ও শানু, আমাদের জন্য আচার আনিস। শাইনা বলল আমার হাতে এখন টাকা পয়সা নেই, পারবো না কিছু আনতে। শাহিদা বেগম গল্প করতে করতে চা বসালেন। চায়ের কাপে চুমুক দেওয়ার সময় খবর এলো তাজদার এসেছে। তিতলি দ্রুত চা খেয়ে শাইনাকে বলল চলো। শাইনা বলল তুমি যাও, আমি আসছি। না ভাইয়া আমাকে বকবে, চলো। শাইনা তাকে জোর করে পাঠিয়ে দিল। শাহিদা বেগম তার হাতে 1000 টাকা গুঁজে দিয়ে বলল ইচ্ছে হলে কিছু কিনিস ওখান থেকে, এটা রাখ। শাইনা টাকাটা নিয়ে চলে এলো। বাড়িতে এসে নিজের ঘরে গিয়ে দেখলো তাজদার সিদ্দিকী যেটা পাচ্ছে হাতের কাছে সেটাই এলোমেলো ভাবে সুটকেসে ভরছে। শাইনা দরজার কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে রইল। তাকে দেখা মাত্রই তাজদার বলল এখন গায়ে হাওয়া লাগিয়ে বেড়ানোর সময়। শাইনা তার হাত থেকে সুটকেসটা নিয়ে নিল। তারপর সব কাপড় একে একে টেনে বার করলো। তারপর নিজের পছন্দ মতো কাপড় চোপড় ভরে নিল। তাজদার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। রওশনারা এসে বলল তোমাদের জন্য কিছু খাবার প্যাক করে দেব। তাজদার সাথে সাথে বলল না, সাবধানে যেও, পানিতে বেশি নেবো না। শাইনা বেরোনোর আগে তোমার শ্বশুরকে একবার দেখা দিয়ে যাবে। শাইনা মাথা দোলালো। তাজদার হ্যাসকা টান দিয়ে সুটকেসটাকে এক কোনায় ফেলে রাখলো। শাইনা দাঁড়িয়ে তার কার্যক্রম দেখতে লাগলো। তাজদার তার দিকে ঘাড় ফিরিয়ে তাকালো। বলল এইসব ড্রেস পরে ওখানে যাওয়া যাবে না, চেঞ্জ করো। শাইনা বলল আমার পছন্দ মতো ড্রেস পরে আমি যাব। এইসব সালোয়ার কামিজ পরে? তাহলে কি নাইটি পরে যাব? নাইটিতে অনেক ভালো দেখাবে এগুলোর চাইতে। এগুলো কে দিয়েছে? আমার তো মনে পড়ে না এই ধরনের 3 পিস আমি কিনেছি। শাইনা বেরিয়ে যাচ্ছিল। তাজদার বলল ড্রেস চেঞ্জ করো। শাইনা বলল বের হন। তাজদার হক চকিয়ে গেল। শাইনা তার দিকে তাকিয়েই বলল আপনার সামনে নিশ্চয়ই আমি চেঞ্জ করব না। তাজদার বেরিয়ে গেল। শাইনা একটা নতুন পাকিস্তানি তাওয়াক্কাল পরে নিল। তাজদার দরজা ধাক্কালো। শাইনা দরজা খুলে দিতেই তাজদার ঘরে ঢুকে এসে বিড়বিড় করে বলল রেডি হয়ে থাকলে এতক্ষণে বেরিয়ে যেতে পারতাম, কোনো কথাই কানে নেবে না। শাইনা চুল আঁচড়াচ্ছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। তাজদার হাতের কবজিতে ঘড়ি পড়তে পড়তে শাইনার দিকে তাকালো। শাইনা তাকে তাকাতে দেখে ওড়না টেনে নিয়ে চুল আঁচড়াতে লাগলো। ওভাবে ওড়না টেনে নেওয়াটাই তাজদার সিদ্দিকীর জন্য অপমান। যার দিকে ছোটবেলায় ভুলেও ফিরে তাকাতো না, সে এখন অহংকার দেখায় নিজের রূপ নিয়ে। তাজদার সিদ্দিকী অনেক সহ্য করেছে। এতদিন সে ধৈর্যের পরীক্ষা দিয়েছিল। তার মানে এই নয় যে সে শাইনা মমতাজের সব ঘাটতারামও মেনে নেবে। তাকে তার জায়গাটা বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। শাইনা ঠোঁটে লিপস্টিক দিয়ে মাথা কাপড় টানলো। জুতোটা পায়ে দিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। চাচি ফুফু শাশুড়ি সবাইকে বলে এলো সে বেরোচ্ছে। শ্বশুরকেও দেখা দিয়ে এলো। তিতলি বলল তার জন্য এটা ওটা আনতে হবে। রওশনারা বেরোনোর সময় শান্তভাবে বললেন ওর দাদার স্বভাব পেয়েছে, কথার ধরন ওরকম, তুমি সবকিছুতে মাইন্ড করলে কষ্ট পাবে। শাইনা চুপ করে শুনলো, পাল্টা কিছু বলল না। তাজদার গাড়ির কাছে দাঁড়িয়েছে। ওই বাড়ির উঠোনে দাঁড়িয়ে সবাই তাকে দেখছে। তাজদার বিরক্ত হয়ে বলল এতক্ষণ লাগে বেরোতে? এতক্ষণ কি করেছো ওখানে? শাইনা বেরিয়ে এলো। উঠোনে দাঁড়িয়ে থাকা মা বোনদের দিকে একবার তাকিয়ে গাড়িতে উঠে বসলো। কক্সবাজার পৌঁছতে তাদের 3.5 ঘন্টার মতো সময় লেগেছে। শাইনা খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তাই ইনানি ও হিমছড়ির নিকটবর্তী একটি অভিজাত রিসোর্ট মারমেইডে উঠেছে। শাইনা কাপড় চোপড় নিয়ে শুয়ে পড়েছিল রুমে ঢুকে। প্রায় 2 ঘন্টার মতো ঘুমিয়েছিল শাইনা, কিন্তু তাজদার তাকে বেশিক্ষণ ঘুমোতে দিল না। টেনে তুলে আনলো বাইরে। রিসোর্টের সামনে ফাঁকা বিচ। শাইনা তখনও আধো ঘুমে, চোখের পলকে অলসতা। চারপাশটা স্বপ্নের মতো ঝাপসা লাগছিল। তাজদার তাকে নিয়ে চলে এলো সমুদ্রের পাড়ে। চাঁদের আলোয় সমুদ্রের ঢেউগুলো রূপলি আলোর মতো ঝলমল করছে। ফুরফুরে বাতাস গায়ে এসে লাগছে। পায়ের নিচে নরম স্নিগ্ধ বালু। মাঝে মাঝে ঠান্ডা হয়ে আসা পানির ছোঁয়ায় কেঁপে উঠছে শরীর। দূরের আকাশ জুড়ে তারা ঝিকিমিকি করছে। ঢেউয়ের একটানা শব্দে মন ভরে যাচ্ছে।
চারপাশে কোনো কোলাহল নেই, শুধু এই রাত, সমুদ্র আর অদ্ভুত ভালো লাগা। শাইনার চমৎকার লাগছিল, মনে হচ্ছিল সময় যদি থেমে যেত এখানে। কিন্তু হঠাৎই তার চোখ আটকে গেল তার পেছনে হাঁটতে থাকা লম্বা ছায়ায়। তাজদার সিদ্দিকীকে দেখা মাত্রই তার ঠোঁট থেকে হাসিটা মুছে গেল। তাজদার সিদ্দিকী তার পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, তুমি হয়তো ভাবছো এত সুন্দরের মাঝখানে এই অসুন্দর জিনিসটি কি করছে, অ্যাম আই রাইট? শাইনা জবাব দিল না। তাজদার হেঁটে চলে যেতে যেতে বলল, আমিও ঠিক একই কথা চিন্তা করছি শাইনা মমতাজ। চারপাশে এত সুন্দরের ছড়াছড়ি আর আমি ডুবলাম পচা ডোবায়। কংগ্রেচুলেশন টু মি ফর ব্রিং টুডে বিগেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। শাইনা বলল, কাপটা ভেঙে আমি ভুল করেছি, সেটা কাপের মালিকের কাছে স্বীকারও করেছি। আমি রাগ কন্ট্রোল করতে পারি না, এটা আমার দোষ। তাজদার সিদ্দিকী থেমে গেল, অদ্ভুত ভঙ্গিতে ঘাড় ঘুরে তার দিকে তাকালো, সরু চোখে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর আচমকা ঠোঁটের কোণের তির্যক হাসি টেনে বলল, তোমার শাশুড়ি শিখিয়ে দিয়েছে এইসব কথা? শাইনা বলল, জি, উনি শিখিয়ে দিয়েছেন আমি যাতে আপনার সাথে রাগারাগি না করি। আপনি লন্ডনে যাওয়ার আগ পর্যন্ত যেন নিজেকে শান্ত রাখি। আজ থেকে সেটাই হবে। নিজের ভালোর জন্য এইটুকু শান্ত আমি থাকতেই পারি। তাজদার দাঁত কচমচ করে রাগের অগ্নিবুকি নিয়ে তাকালো তার দিকে। শাইনা নিজ জায়গায় স্থির দাঁড়িয়ে তাজদারের দিকে তাকালো। তাজদার কর্কশ স্বরে বলল, তোমাকে বিয়ে করে আমি পস্তাচ্ছি। তুমি আমাকে অশান্তিতে রেখেছো। তুমি সারাদিন ফোন দিয়ে আটো কিভাবে আমাকে সাহায্য করা যায়। তোমাদের মতো ছোট লোকদের সমস্যা এটাই, ভালো কিছু দিলে সহজে গিলতে পারো না। তুমি আমাকে ডিজার্ভ করো না, তুমি ছোট লোক, তাই তুমি একটা ছোট লোককেই ডিজার্ভ করো। আমাকে তুমি ভাগ্যের জোরে পেয়েছো। তুমি কখনো কল্পনা করতে পেরেছো আমার পাশে দাঁড়াতে পারবে এইভাবে? অ্যান্ড মাই টাচ, দ্যাটস সামথিং ইউ উইল নেভার হ্যাভ। মেবি দ্যাটস হোয়াই ইউ আর লাইক দিস। শাইনা চলে যাচ্ছিল হেঁটে। তাজদার তাকে এক ঝটকায় টেনে আনলো তার সামনে। কথা বলার সময় এভাবে এড়িয়ে যাবে না। শাইনা বলল, তাহলে এটাও শুনুন, আমি এমন কাউকে ডিজার্ভ করি যে আজকে এই মুহূর্তে আমার পাশে থাকলে পৃথিবীটা আমার কাছে স্বর্গ মনে হতো। আপনাকে আমি ডিজার্ভ করি না। আপনার মতো লোককে আমি কেন, কোনো মেয়েই ডিজার্ভ করে না। আমি একটা ছোট লোক, আপনাকে আপনার স্পর্শ কোনোটাই নিতে পারছি না, কারণ আপনার সেই যোগ্যতাই নেই। এবার আপনি খুশি? তাসনুভা তার আইফোনটা হারিয়ে ফেলেছে, পাগলের মতো খুঁজছে। তার বান্ধবীরাও তন্ন তন্ন করে ফোনটা খুঁজছে। তাদের সাথে আরো একদল পর্যটক ছিল। তাদের জিজ্ঞাসা করা হচ্ছে তারা একটা ফোন পেয়েছে কিনা। একটা লোককে বাজেভাবে জেরা করছে তাসনুভার বন্ধুগুলো। লোকটা হতভম্ব। সে ফোন চুরি করতে এসেছে কক্সবাজারে। এরা তাকে চেনে না, জানে না, এমন কথা বলে কি করে? কি বেয়াদব আজকালকার ছেলেপেলেরা, মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, কিন্তু এত অভদ্র কেন? তাসনুভার বন্ধুরা বলল, আঙ্কেল আপনি ছিলেন আমাদের পেছনে, আর কেউ ছিল না এখানে। দেখেন, ফোনটা যদি পেয়ে থাকেন দিয়ে দেন। এভাবে একটা ফোন তো আর হাওয়া হয়ে যেতে পারে না। আমাদের ব্যাগগুলো ওখানে রাখা ছিল, আপনি তার আশেপাশেই ছিলেন। সন্দেহ করার আরো একটা কারণ আছে। তাদের কেন যেন মনে হচ্ছিল এই লোকটা তাদের ফলো করছিল অনেকক্ষণ ধরে। তাসনুভা ব্যাপারটা আরো বেশি খেয়াল করেছে। লোকটা তার দিকে কেমন একটা দৃষ্টিতে তাকাচ্ছিল। এই লোকটা নিশ্চয়ই অজ্ঞান পার্টির লোক হবে। তার বন্ধু বান্ধবরা এইসব শুনে লোকটার পেছনে পড়েছে। লোকটা রীতিমতো অতিষ্ঠ। ঠিক সেই সময় একজন পেছন থেকে বলল, স্যার চলুন, ডিনারের সময় হয়ে এসেছে। আপনি বিকেলে কিছু খাননি। লোকটা যেন ছেলেটাকে দেখে সাহস পেল। বলল, আনিস দেখো না, এরা আমাকে ডাইরেক্ট চোর বানিয়ে দিয়েছে। আনিস কপাল কুঁচকে তাকালো। তাসনুভা তাকে দেখে হকচকিয়ে গেল। এটা এখানে কি করছে? আর ইনি স্যার? স্যার দেখতে এরকম, মনে হচ্ছে কতদিন খেতে পায় না। আনিস রুক্ষ স্বরে বলল, যে চোর বলেছে তাকে আমার সামনে ঠাস ঠাস করে চর বসিয়ে দিন। না জেনে এরা কথা বলে কি করে? তখনই তাসনুভাকে দেখলো সে। কপাল কুঁচকে গেল। তাসনুভার কানের পেছনে চুল গুছতে গুছতে বন্ধুদেরকে বলল, চল এখান থেকে। আনিস কাঠ কাঠ গলায় বলল, সরি না বলে কেউ এখান থেকে সরবে না।